আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম বইয়ের বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধ নিয়ে অনেকগুলো কমেন্ট এসেছে এবং তোমরা বাংলা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার ধারাবাহিকতায় আমি তোমাদেরকে এখন বই পড়া নিয়ে বিস্তারিত আলোচনা দিব ইনশাল্লাহ। এখান থেকে যেগুলো বলে দিব ইনশাল্লাহ ওইগুলোই পরীক্ষা আসবে। চলো আমরা ধারাবাহিকভাবে এই প্রবন্ধটি দেখে নিই। বই পড়া, আমরা আগে কবি পরিচিতির যেসব বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আলোচনা করি, এরপর ধারাবাহিকভাবে আমরা প্রবন্ধটি পড়বো এবং বোঝার চেষ্টা করব, সাথে বলে দিব যেগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ। প্রমোদ চৌধুরী, এটি ছোটবেলায় আমি বেশিরভাগ প্রথম চৌধুরী পড়ে ফেলতাম। তোমাদের মধ্যে কে কে এরকম পড়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা চলো লেখক পরিচিতিটা একটু পড়ে নিই। প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিহরপুর গ্রামে। এই ধরনেরগুলো খুবই কম আসে পরীক্ষায় কী আসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ধারাবাহিকভাবে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কীর্তিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীর MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। বিলেত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। খুবই বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ইনশাআল্লাহ আসতে পারে। এছাড়া তাকে চলিত রীতির প্রবর্তকও বলা হয়। কাকে? প্রমোদ চৌধুরীকে চলিত রীতির প্রবর্তকও বলা হয়। বাস্তবত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তাহলে নতুন গদ্যধারার সূচক কে ছিলেন? প্রমোদ চৌধুরী, নতুন গদ্যধারার সূচক। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট পঞ্চাংশ। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমরা সনেট দেখলেই মাইকেল মধুসূদন দাগ দিয়ে দাও, কিন্তু তোমরা মনে রাখবে সনেট পঞ্চাংশ এটা হলো যে প্রমোদ চৌধুরী। খুবই বেশি মন দিয়ে দেখবে। পদচারণ ইত্যাদি। এর পরবর্তীতে আমরা প্রবন্ধে চলে যাই। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। এর কারণ তিনি মনে করেন যে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত বই পড়া, কিন্তু তিনি এই পরামর্শ কাউকে দিতে চান না। কেন? প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, মানে কেউ এটা নিবে না। কারো প্রধান শখ হবে বই পড়া, এটা আমরা শুনলেও তো ভ্রু কুচকে একরকম করে ফেলি যে কেউ আবার শখ করে বই পড়ে। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আসলে আমাদের পরিবারের সবারই আর্থিক অনাটনের সমস্যা থাকে বা আমাদের দুবেলা খাওয়ার জোগাড় করতেই কষ্ট হয়। সে জায়গায় আমরা এই বই পড়াকে শৌখিনতা হিসেবে নিবই বা কীভাবে? তো তিনি তাই বলছেন আমরা জাত হিসেবে কি নই, শৌখিন নই। আসলে আমাদের শৌখিনতা করার সময়টাও নেই। এগুলো নিয়ে তিনি আলোচনা করবেন ধারাবাহিকভাবে আমরা দেখি। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, মানে শৌখিনতা হিসেবে বই পড়াটাকে অনেকে কি মনে করবে? কুপরামর্শ মনে করবেন। কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নয়। আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনেক উন্নত নয় যে আমরা এখন শখ করব। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়ে উঠেছে প্রধান সমস্যা, তখন সেই জীবনেই সুন্দর করা মহৎকার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মিত ঠেকবে। মানে এখানে বলছে আমাদের যখন, মানে আমরা তো অনেকেই দরিদ্র বা আমাদের দেশ হলো দারিদ্র্যের দেশ, এখানে মানুষের শোক দুঃখ অনেক বেশি, সেখানে আমরা কিভাবে শৌখিনতা হিসাবে বই পড়তে পারি এটা কবি এখানে বুঝিয়েছেন। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। যেমন তোমাদের মধ্যে বা আমাদের কথাই বলো, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের বইয়ে যতগুলোই গদ্যপদ্য আছে আমরা কিন্তু এর বাইরেরগুলো পড়ে দেখি না, কারণ আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্দাহ। মানে আমরা যে কোনো কিছু, যে যেমন বর্তমানে আমরা পড়ালেখা করছি এ কারণে যাতে আমরা এটার একটা সার্টিফিকেট পাই। কি পাই? সার্টিফিকেট। এই জন্য এই ধরো বই পড়াটা যেমন তোমাদের এখন বইয়ে আছে, তার জন্যই তোমরা এটা এত ভালো করে পড়ছো, কিন্তু যদি বইয়ে না থাকতো তাহলে তোমরা এটা কিন্তু ভালো করে পড়তে না। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, MCQতে আসতে পারে। শিক্ষা আমাদের কি দূর করবে? আমরা মনে করি যে আমরা যদি পড়ালেখা করি তাহলে আমরা চাকরি পাবো, এবং চাকরি পেলে এটা আমাদের গায়ের জ্বালা বা ক্ষুধার জ্বালা এবং চোখের জল মানে দুর্দশা দুটোই এটা দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা। বাস্তবতে এটা কিন্তু একেবারেই সঠিক নয়। বাস্তব চিত্র দেখলেই অনেকটা বোঝা যায়, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কিন্তু এটা বোঝার পরেও আমরা এই যে ব্যাপারটা, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সুদোপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না।
মানে এটার জন্য আমরা কোনো ভালো উপায় বা আমাদের চোখের সামনে বা আশেপাশে আমরা কোনো ভালো উপায় দেখতে পাচ্ছি না যে এটার বাইরে গিয়ে আমরা করতে পারব। শিক্ষার মহত্ব আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুক সাহিত্যচর্চা যে শিক্ষার প্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে এই বিষয়টা আমরা সকলেই বিশ্বাস করি যে শিক্ষার মাধ্যমে একটা জাতি উন্নত হতে পারবে, এবং যিনি যাই বলুক সাহিত্যচর্চা যে শিক্ষার প্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে সাহিত্যই যে শিক্ষার প্রধান অঙ্গ হওয়া উচিত সে বিষয়ে কোনো কি নেই, সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে পাওয়া যায় না। মানে এই যে সাহিত্য চর্চা যে একটা ভালো শিক্ষা এবং এটা যে তোমাকে অনেক বড় করে তুলতে পারবে, অনেক বিষয় নিয়ে ভাবাবে, সেটা নিয়ে আমরা অনেকেই আগ্রহী নয়, কারণ এটার ফলটা আমরা হাতে নাতে পাই না। তুমি যদি এখন সাহিত্য চর্চা করতে বসো বা তুমি অনেক লেখালেখি করো, আদতে এটা যদি তুমি হুট করে ছেড়ে দাও, কেউ কি তোমাকে বলবে যে তুমি এটা করেছিলে, এটার প্রমাণ কি? তুমি তো কোনো প্রমাণ দিতে পারবে না। তাহলে এটার ফল আমরা হাতে নাতে পাই না। কিন্তু তুমি এখন বই পড়া প্রবন্ধটা এই কারণেই পড়ছো যাতে পরীক্ষা ভালো করতে পারো, এখন এসএসসি রেজাল্টটা তোমার ভালো আসে তাই। অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। তার মানে এই যে সাহিত্য চর্চা এটার কোনো নগদ বাজার দর নেই, তাই আমরা এটাকে অবহেলা করি। এই কারণে ডেমোক্রেসি মানে গণতন্ত্র যারা প্রিয় তারা সাহিত্যের সার্থকতা বোঝে না। মানে যারা গণতান্ত্রিক তারা সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। মানে সাধারণ মানুষ কি বোঝে না, সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা, মানে টাকা পেলেই হবে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথাটা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। এখানে ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক যারা, তারা চেয়েছিলেন যে আমাদের সকলকে সমান করে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, কিন্তু আমরা তাদের কথা উল্টো বুঝে আমরা সকলেই এখন হতে চাই বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজ সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। তাহলে এখান থেকে আমরা বর্তমানের যে শিক্ষা ব্যবস্থাটা দেখো কেমন গোজামিল টাইপের। তোমরা মুখস্থ করতেছো, মুখস্থ করে সেগুলো লিখে দিচ্ছ, এই পড়ালেখা দিয়ে আসলে কিছু হবে না। তাই বলেছে আমাদের যে গুণগুলো আয়ত্ত করার কথা ছিল আমরা সেগুলো না করে এই যে দোষগুলা মানে ভুল এক শিক্ষা পদ্ধতি আমরা কি করলাম, গ্রহণ করলাম। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ভিডিও বড় হচ্ছে তাও আমি তোমাদেরকে গুরুত্ব সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাধি সংক্রামক, ধরে নাও আমি একজন মানুষকে কল্পনা করছি এখানে যার সর্দি কাশি আছে বা তার হাঁচি আছে বা বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় অসুখ আছে, এবং ওর পাশে একজন সুস্থ মানুষ আছে। এই ওর সর্দি কাশিগুলো বা করোনা ভাইরাস, ধরো ওর করোনা ভাইরাস ছিল, তার কারণে এই করোনা ভাইরাসটা কী করলো, ওর সাথে বা ওর কাছাকাছি ও আসাতে ওর কারণে সংক্রামিত হলো এই যে অসুস্থ থাকার কারণে। তাই ব্যাধি, অসুস্থ মানে কি ব্যাধি সংক্রামক, তার মানে অসুস্থতা একজন থেকে আরেকজনের কাছে চলে যায়। কিন্তু স্বাস্থ্য নয়, এখানে এগুলো প্রতীকী অর্থে ব্যবহার করেছে। ধরো একজন মোটা তাজা লোক বা ভালো দেহের লোক তোমার পাশে আছে এবং তার পাশে আরেকজন লোক আছে যে একেবারে খুবই চিকন শুকনা মানুষ, কিন্তু এই যে ওর স্বাস্থ্যটা, ও কি ওর পাশে থাকলে ওর স্বাস্থ্য কি ওর চলে যাবে, ওর কাছে যাবে না। তাহলে স্বাস্থ্য কি হয় না, সংক্রামিত হয় না, বা স্বাস্থ্য একজনের আরেকজনের কাছে যায় না। কিন্তু ব্যাধি মানে খারাপ বৈশিষ্ট্যগুলো সহজে একজন থেকে আরেকজনের কাছে চলে যায়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে। মানে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা পুরোটাই টাকার উপরে এখন পর্যন্ত পড়ে রয়েছে। আমরা সকলে ভাবি যে পড়ালেখা করার পর আমরা সকলেই টাকা উপার্জন করব এই পড়ালেখাগুলোকে পুঁজি করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি পাবো এই সার্টিফিকেটগুলো দিয়ে। বাস্তব অর্থে এটা তেমন একটা হয় না। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। মানে এই যে সাহিত্য চর্চাটার সুফল আছে বা গুরুত্ব আছে এটা সম্পর্কে অনেকেই অবগত নয়। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। যেমন তুমি যদি হও লয়ার তাহলে তোমার ল রিপোর্টগুলো কিনতে হবে। কারণ এখান থেকে তুমি অনেক বেশি সম্পর্কে জানতে পারবে, কিন্তু এগুলো দিয়ে তুমি টাকা উপার্জন করতে পারবে। তো তুমি যদি হাজারখানা ল রিপোর্ট কিনতে পারো, তুমি একখানাও কাব্যগ্রন্থ কিনতে চাইবে না, কারণ এটা দিয়ে তোমার টাকা আসবে না, কেননা তাতে ব্যবসায়ের কোনো সুযোগ নেই। ল রিপোর্ট তুমি ল পড়ে তো মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে টাকা নিতে পারবে, কিন্তু তুমি কাব্য সাহিত্য পড়ে কিন্তু এটা নিয়ে ব্যবসা করতে পারবে না। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে
মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। মানে এখানে বলছে যে তুমি যদি মামলা চালাতে না জানো বা তুমি যদি ঠিকভাবে উপস্থাপন করতে না জানো তাহলে তো তোমাকে হারতে হবে। এজন্য তোমার ল রিপোর্ট কেনা প্রয়োজন এবং এগুলো তোমাকে টাকা উপার্জন করতে সাহায্য করবে। কিন্তু তোমার সাহিত্য চর্চার কথাগুলো কি জজে শুনবে না? তো যে কথা জজে শুনবে না তার কাছে কোনো মূল্য থাকবে? একজন লয়ারের কাছে কি তার কোনো মূল্য থাকবে না। তাই এটাই বোঝাচ্ছে যে পেশাদারীদের একটা মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডারও নয়, এ সত্য তো প্রত্যক্ষ। মানে এটা তো দেখাই যায়। যেমন ধন সম্পদ থাকা আর জ্ঞান থাকা দুইটা ভিন্ন বিষয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধন সম্পদ থাকাটাকেই কি মনে করি, বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাণ্ডার ভাড়ে ভাবানি। মানে রিক্ত শূন্য কম। তো যে জাতি জ্ঞানের দিক থেকে উন্নত নয় তারা কখনো ধন সম্পদের দিক থেকে হাজার মনে হলেও কখনো উন্নত হতে পারবে না। তারপরও যে জাতির মন বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। মানে যে জাতির মন উজাড় নয়, বড় নয়, বা ভ্রমণ বা বিভিন্ন কিছু থেকে জ্ঞান আহরণ করতে পছন্দ করে না, তারা জ্ঞানের ক্ষেত্রেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্ট মন সাপেক্ষ। তাহলে ধন যেমন তোমার জ্ঞান থেকে আসবে এবং জ্ঞান তোমার মন যদি উদার হয় সেখান থেকে আসবে এবং বিভিন্নভাবে তুমি সেগুলো আহরণ করতে পারবে। এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। মানে এই যে মানুষের মনকে সরল করার, সচল করার, সরাগ করার এবং সমৃদ্ধ করার, এই ভারটা বর্তমানে কার উপর ন্যস্ত হয়েছে? সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। তাহলে সাহিত্যের জন্ম দেখো অনেক কিছু নিয়ে, এবং এগুলার মাধ্যমে মানুষের মন সহজ, সরল, সরাগ, সমৃদ্ধ হতে পারে। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তাহলে শাস্ত্রের ভিতর যা আছে এগুলো মাত্র মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। তাহলে সাহিত্যে তুমি পুরো মনের সাক্ষাৎ পাবে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল। তার পূর্ণ স্রোত অবহমানকাল সাহিত্যের ভেতরেই স্লোল্লাসে সবেগে বয়ে চলে এবং সেই গঙ্গাতেই অবগাহন করেই আমরা সকলে পাপমুক্ত হব। পাপমুক্ত বলতে এখানে এগুলো সবগুলো আক্ষরিক অর্থে আসছে। আমরা অনেকেই মনে করি যে দর্শন, বিজ্ঞান ইত্যাদি আমাদের মন গঙ্গার তোলা জল, বা এটা অনেক বড় কিছু, কিন্তু বাস্তবতে তোমার মনকে শীতল, ঠান্ডা এবং সব কিছু সম্পর্কে সমৃদ্ধ করবে কি? সাহিত্য। এই সাহিত্যের গুরুত্ব বোঝাতে তিনি এগুলো লিখেছেন। এতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চা উপায়ন্ত নেই। তাহলে সাহিত্য চর্চা করতে হলে বই পড়তেই হবে। তাহলে বই পড়া ছাড়া সাহিত্যের উপায়ন্ত নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরে করাও চলে? তাহলে ধর্মের চর্চা কোথায়? মন্দিরের বাইরে করাও চলে, খুবই বেশি গুরুত্বপূর্ণ। দর্শনের চর্চা গুহায়, আরও বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা এমসিকিউ আসবে, এই লাইন থেকে একটা এমসিকিউ আসবে। দর্শনের চর্চা কোথায় করা চলে? গুহায়। নীতির চর্চা ঘরে করা যায়, বিজ্ঞানের চর্চা জাদুঘরে করা যায়, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। তোমার যদি বিভিন্ন বই সম্পর্কে জ্ঞান প্রয়োজন হয় তাহলে লাইব্রেরির কোনো বিকল্প নাই। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না। মানে এই যে সাহিত্যের চর্চা, এটা তুমি চাইলে বাইরে করতে পারবে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। তাহলে আমাদের জাত মানুষ হবে বা জ্ঞানী হবে, সহজ সরল হবে সাহিত্যের মাধ্যমে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। তাহলে আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারবো আমাদের দেশের জন্য সেটা তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। তাহলে আমরা মনে করি যে এখানে আমাদের লাইব্রেরির যে সার্থকতা এটা হাসপাতালের চাইতেও কম নয়। কারণ হাসপাতালে মানুষ কি হতে পারে? সুস্থ হতে পারে গিয়ে, যদিও বাংলাদেশের অবস্থা ভিন্ন রকম। হাসপাতালে গিয়ে মানুষ সুস্থ হতে পারে বা সুস্থ হতে যায়, এমনকি লাইব্রেরিতে গিয়েও মানুষ নিজের মনকে সুস্থ করতে পারবে, সমৃদ্ধ করতে পারবে, জাতিকে উন্নত করতে পারবে। এই কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে, অদ্ভুত কথাও বলছি নে।
যদি এই বিষয়ে লোকমত যে আমার মত সমরেখায় চলে না, মানে এই যে আমাদের মতামতগুলো কিন্তু কবির সাথে মিলছে না। কবি নিজেই বলছেন যে আপনারা কেউ হয়তো হেসে ফেলবেন, কেউ হয়তো এটাকে রসিকতা মনে করবেন, কিন্তু ওনার যে বিষয়টা সেটা আমাদের সাথে সেমভাবে চলে না। সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন, অতএব আমার কথায় আমি কৈফিয়ত দিতে বাধ্য, মানে তিনি তার কথা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করেছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। মানে ওনার কথাটা উনি উপস্থাপন করছেন, তার সত্য মিথ্যার কতটুকু বিষয়, তার সত্য কতটুকু মিথ্যা কতটুকু, এটা বিচার করার দায়িত্ব তিনি পাঠকদেরকে দিয়েছেন। সে বিচারে আমার কথা যদি না থাকে তাহলে রসিকতা হিসেবেই গ্রহণ করবেন বা গ্রাহ্য করবেন। তাহলে আমার কথাগুলো বা লেখকের কথাগুলো যদি আপনাদের বিচার মতো না খাটে তাহলে সেগুলোকে মজা হিসেবেই নেবেন। আমরা বিশ্বাস করি শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এটা শতভাগ শিওর। তুমি তোমার শিক্ষা বা জ্ঞানটা কেউ কাউকে দিতে পারবে না। সুশিক্ষিত লোকেই মাত্র স্বশিক্ষিত, খুব বেশি গুরুত্বপূর্ণ কতে আসতে পারে, সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা 90%। সুশিক্ষিত লোকেই মাত্র স্বশিক্ষিত মানে যে নিজে নিজে শিক্ষিত হতে বা জ্ঞান অর্জন করতে পছন্দ করে। আজকের বাজারে বিদ্যাতার অভাব নেই, মানে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটাই বিদ্যা ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। মানে আমরা বর্তমানে শিক্ষকদের কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাগুলো দিয়ে আমরা এতই নিশ্চিত হয়ে গেছি যে আমরা জানি সেখান থেকে ওরা এমন শিক্ষা অর্জন করে আসবে যেটা দিয়ে পরবর্তী জীবন ওরা অনায়াসে আরামসে কাটিয়ে দিতে পারবে, কিন্তু বাস্তবতে এটা হয়ে ওঠে না। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। এখানে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ অর্থ এটা বোঝাচ্ছে যে আমরা যেমন শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে শিক্ষক দেয় মানে দাতা এবং শিক্ষার্থী সেটা গ্রহণ করে যেমন গ্রহীতা। এখানের মধ্যে আমরা শিক্ষককে বেশি প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় আমরা ছাত্রের নেওয়ার কথাটা বা ও কতটুকু নিতে পারবে সেটা আমরা অনেক সময় গুরুত্ব দিতে ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করাতে সক্ষম করায়। শিক্ষক হলো যে মানে যে শুধু ছাত্রকে জ্ঞান দিবে, কিন্তু বাস্তবতা এটা নয়। ছাত্র কিভাবে এই জ্ঞান নিতে সক্ষম হবে সেটা দেখাই হলো শিক্ষকের দায়িত্ব। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌশল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরঞ্জের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। শিক্ষক তাহলে কি পারেন, মানে তার আগ্রহকে বাড়াতে পারে, তার উদ্রেককে বাড়াতে পারে, তার বুদ্ধিকে বিকাশিত করতে পারে বা জাগ্রত করতে পারে, মনোরঞ্জনের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে, মানে এই যে এই শিক্ষাটা এভাবে গ্রহণ করতে হয়, এভাবে গ্রহণ করলে তোমার সেটা ভালো লাগবে, তার যে জ্ঞানের পিপাসা সেটাকে আরও বাড়াতে পারে। তাহলে শিক্ষক এতটুকুই করতে পারে, কিন্তু তিনি কখনো তার শিক্ষাগুলো নিজে গ্রহণ করতে, তিনি কখনো তার পড়াগুলো নিজে পড়ে দিতে পারবেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উপলব্ধি করেন, মানে যে আসলে প্রকৃত শিক্ষক তিনি তার স্টুডেন্ট কেমন নিতে পারবে সেটাই তিনি বেশি খেয়াল করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। মানে তার ভিতর কোন ধরনের শক্তিটা আছে বা সে কোন বিষয়ে পারদর্শী বা তাকে কোন কাজ দিলে অনেক ভালো হবে সেটা তিনি জাগ্রত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজেই গড়ে তোলেন। সেই শক্তির কারণেই তার স্টুডেন্টগুলো ওইভাবে করে নিজেকে গড়ে তোলেন। নিজের অভিমত বিদ্যা নিজেই অর্জন করে, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র, মানে গুরু তাকে সাহায্য করতে পারবে কিন্তু তার জ্ঞান অর্জনগুলো গুরু করে দিতে পারবে না। আমাদের স্কুল কলেজের শিক্ষার যে পদ্ধতিটা আছে ঠিক তা হলো উল্টো, মানে যেভাবে আসলে জ্ঞান অর্জন করানো প্রয়োজন ছিল বা যেভাবে একটা স্টুডেন্টকে গড়ে তোলা প্রয়োজন ছিল ঠিক সেভাবে করে তোলা হচ্ছে না। যেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, যেমন তোমরা এগুলো মুখস্থ করছো এখন লাইনগুলো যে কিভাবে পরীক্ষা আসবে, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, তো এটাকে বলছে বিদ্যা গেলানো। তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক, এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। মানে মানসিক মন্দাগ্নিতে বলতে মানে মানসিকভাবে নিতে না পারা এবং হতাশা দুঃখ এই ভোটটাকে এখানে বোঝানো হয়েছে। তো শেষ পর্যন্ত আমাদের কলেজ বা স্কুলের ছেলে মেয়েগুলো তাদের এই পড়ালেখাটাকে কোনোরকম গিলে সেখান থেকে বের হয়ে যায়। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক।
আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষা ও বল বৃদ্ধির প্রধান উপায় মনে করেন। মানে আমাদের সমাজে এরকম অনেক মা পাওয়া যাবে, আসলে বেশিরভাগ মারাই এমন হয়। তারা মনে করে যে ছেলেকে বলিষ্ঠ করতে, শক্তিশালী করতে গরুর দুধ বা এই ধরনের ভালো ভালো খাবারগুলো শুধু গিলালেই চলবে। দুগ্ধ অবশ্য অতিশয় উপদেয় পদার্থ, মানে এটি খুবই উপকারী জিনিস, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মৃত্যুকুলেও নেই। মানে বাচ্চার যে এটা হজম করার অতটুকু শক্তি যদি না থাকে তাহলে তার খাবারগুলো তার উল্টা বের হয়ে যাবে। তাহলে এই যে জ্ঞানটুকু বর্তমান, যেমন শিক্ষকদের কথা বলো যে স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, কিভাবে পড়ালে হবে, সেই জ্ঞানটুকু নেই। এইখানে মায়ের মাধ্যমে সেই উদাহরণটা এখানে বোঝানো হলো। তাদের বিশ্বাস ও বস্তুত পেটে গেলেই উপকার হবে। মানে তারা মনে করে যে আমরা যেমন জ্ঞানগুলো মাথায় গেলেই হবে, ওকে একবার পড়াইতে পারলেই হবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যেন বেয়াড়া ছেলে। এবং আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ছেলেরা এই শিক্ষা পদ্ধতিটা আসলে নিতে পারে না তাদেরকে বলা হয় বেয়াড়া ছেলে বা ও ভালো না, সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না। মানে একজন শিক্ষক বা মা মনে করে যে যে ছেলে গিলতে পারবে না বা যে ছেলে নিতে পারবে না সে একজন বেয়াড়া, এবং এটার মধ্যে তাদের কোনো সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মানে যে কোনোভাবে ওকে বেঁধে টেঁধে হলেও দুধ খাওয়াতে হবে, মানে শিক্ষাগুলো তাকে দিতে হবে। শেষটায় সে যখন এই দুগ্ধ পান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে, হাত পা ছুটতে শুরু করে, তখনই স্নেহময়ী মাতা বলে, আমার মাথা খাও, মরা মুখ দেয়, এইটুকু, আর এক ঢোক, আর এক ঢোক ইত্যাদি। তো আমাদের এখানের মধ্যে যদি ওকে কোনো রকম কষ্টবিষ্ট করে অনেক জোর জবরদস্তি করে খাওয়ানো হয়, খাওয়ানোর পর ওকে মা রেগে মেগে বলে আমার মাথা খাও, মরা মুখ দেখবি আমার, এই ধরনের কথাগুলো তো আমাদের সমাজে প্রত্যেক মারাই বলে। আর এক ঢোক, আর একটু খাও, আর এটাই শেষ, এবং শেষ বলে বলে আরও অনেকক্ষণ গিলাতে থাকে। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে মায়ের মনে তো কোনো খারাপ কিছু নেই, তিনি চাচ্ছেন যে তার ছেলেটা যাতে বলবান হয়। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খায়, মানে ছেলের হজম শক্তিকে শুধু শুধু নষ্ট করছে, এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও এই ধরনের। এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফেক্টাইল লিভারে গতাশু হয়েছে তা বলা কঠিন। মানে কি পরিমাণ বাচ্চাদের মস্তিষ্ক যে নষ্ট হয়েছে সেটা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্টারই রাখা হয়, আত্মার মৃত্যুর নয়। এই লাইনটা খতে আসার সম্ভাবনা অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ। দেহের মৃত্যুর রেজিস্টার রাখা হয়, মানে মানুষ মারা গেলে সেটার রেজিস্টার রাখে। তুমি যদি মনে কষ্ট পাও বা তোমার মন যদি মরে যায় সেটার রেজিস্টার কি কেউ রাখবে? আত্মার বা তোমার ভিতরে যদি কষ্ট হয় সেটার রেজিস্টার তো কেউ রাখে না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষা বিস্তার হচ্ছে। আমরা সবাই মনে করি যে যত বেশি মাস্টার্স পাস, ইন্টার পাস, অনার্স পাস বের হচ্ছে ততই আসলে শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। খুবই গুরুত্বপূর্ণ লাইন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্যি স্বীকার করতে আমরা কুণ্ঠিত নয়। মানে আমরা এই শিক্ষাটা বা এই বিষয়টা মানতে রাজি না। শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেওড়া ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। মানে হলো যারা অকর্মণ্য ছিল তারাই ফ্রান্সকে রক্ষা করেছিল, অর্থাৎ যারা পাস করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সেই শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। মানে তারা এই যে বেওড়া পদ্ধতির শিক্ষা পদ্ধতি থেকে তারা বের হয়ে এসেছিল এবং তার ফলে হয়তো তাদের মনটা এভাবে বলিষ্ঠ ছিল বা ওরা তাদের দেশকে রক্ষা করতে পেরেছে। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতিকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। মানে ফ্রান্সের এই যে অকর্মণ্য যে ফুলাফাইনগুলো ছিল এগুলার ফলে তাদের দেশে বড় বড় মানিগুলি মানুষগুলো তাদের মধ্যে থেকে হয়েছিল।
সে যুগের ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে রীতিনীতি চলছে, যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না। মানে তখনকার সময় ফ্রান্সের যে শিক্ষা পদ্ধতি ছিল তার মতোই নিকৃষ্ট আমাদের দেশের শিক্ষা পদ্ধতি। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মশাইয়ের নোট দেন, সেই নোট মুখস্থ করে তারা হয় পাস। এই জুড়ি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশের একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলাধ্যকরণ করে। মানে কিছু এই পরিমাণ স্টুডেন্ট আছে যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঠাড়া মুখস্থ করে, তারপর এক ছেলে সবগুলো উগলে দেয়। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামসা হয়েও বাজিকরদের কাছে তা প্রাণান্তকর ব্যাপার। মানে এটা মানুষদের কাছে ছোটোখাটো বিষয় মনে হলো, যারা এটা করে তাদের কাছে কিন্তু বিষয়টা অনেক কঠিন। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য যে বেচারারাও লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না, মানে গিলতে পারে না বা মুখস্থ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারে ও নানা প্রকারে গোলাগুলো বিদ্যালয় গলাধ্যকরণ করে, পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। মানে সারাদিন এই ধরনের নোট ওই ধরনের নোট এগুলা মুখস্থ করে তারা কি করে পরীক্ষায় সেগুলা সবগুলো বের করে। এই জন্য সমাজ বাহবা দেয় দিক, কিন্তু মন যেন না ভাবে যে এই জাতির প্রাণ শক্তি বাড়ছে। কিন্তু এই যে এগুলার জন্য সমাজ তোমাদেরকে বাহবা দেয়, তুমি জিপিএ 5 পেয়েছো, গোল্ডেন পেয়েছো, কিন্তু তোমার মনকে যেন তুমি যাতে কোনো সময় না বোঝাও যে এটা তোমার প্রাণ শক্তি বাড়ছে। তোমার কিন্তু বাস্তবতে এখানে প্রাণ শক্তি বা জ্ঞান শক্তি কোনোটাই বাড়ছে না। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ হয়, অনেকের স্থলে মারাত্মক প্রকার এটা ব্যর্থ হয়। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হওয়ার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে। মানে স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত হওয়া বা নিজে নিজে জ্ঞানী হওয়ার সুযোগটা তো তৈরি করে দেয়ই না, এবং তার বিপরীতে তা পুরোপুরি নষ্ট করে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পোষিত হয়ে বেরিয়ে আসে, মানে যে বেরিয়ে আসে তার আপনার বলতে বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয় এই খনি প্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এখন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। আমি লাইব্রেরি স্কুল কলেজের ওপর স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকে স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। যেমন লাইব্রেরিতে অনেক হাজার বই আছে, যে যার মতো করে জ্ঞান আহরণ করতে পারে। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কোথায়? লাইব্রেরিতে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। স্কুল কলেজের বর্তমান আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। মানে এই স্কুল পদ্ধতির যে শিক্ষাটা সেটা আমাদের এত বেশি ক্ষতিগ্রস্ত করছে যে গ্রামে গ্রামে পর্যন্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা, লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। মানে লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, যেটা তোমার মনকে ঠিক করতে পারবে। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করার বিশেষত্ব প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলের মুখে মানালেও কাজে মানে না। মানে আমার যে উত্তরটা এটা সকলে মানলেও, মুখে মানলেও কাজে তা কেউ মানে না। মুসলমান ধর্মের মানবজাতি দুই ভাগে বিভক্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এক, যারা কিতাবী আর যারা তা নয়, এই দুই ভাগে বিভক্ত। বাংলা শিক্ষা সমাজ যে পূর্বদলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। মানে আমাদের যে স্টুডেন্ট যারা আছে তারা, এই যে তোমরা এখন বই পড়া প্রবন্ধটা কেন পড়ছো? কারণ তোমরা বাধ্য, তোমাদের পরীক্ষা এটা থেকে প্রশ্ন আসবে। তো আমাদের দেশের ছেলেমেয়েরা কখনো নিজ ইচ্ছায় বই পড়তে চাইবে না। তো তাদের জন্য এই পদ্ধতি ছাড়া আর কোনো ভালো পদ্ধতি নেই। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়। মানে ছেলেরা বই পড়তেছে
তার কারণ কি, সে বড় হয়ে টাকা কামাতে পারবে। এবং যারা বিভিন্ন কারণে নিজেদের পেশাদের জন্য বিভিন্ন রকম বই পড়তে হচ্ছে, সেটাও নিজেদের পেটের দায়ে করছেন। সেজন্য সাহিত্য চর্চা দেশে এইরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সখ্যাতভাবে উদ্ধরপূর্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটাই অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই। তোমাদের আশেপাশে দেখবে কারাও যদি কোনো একটা বই নিজের ইচ্ছায় বা বিভিন্ন কারণে সে পছন্দ করে তাই সে বইটা পড়ছে, কিন্তু তোমরা তাকে মনে করো যে এই নিজের বোর্ড বই পড়ে শেষ করতে পারতেছি না, তুই আবার বাইরের বই পড়স, এভাবে বলে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই। অথচ এই কথা কেউই স্বীকার করতে পারবে না যে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। মানে তুমি এটা বাধ্য হয়ে করছো, এখানে তোমার শান্তি নেই বা তোমার মনে তৃপ্তি হচ্ছে না। একমাত্র উত্তরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। কিন্তু একথা আমরা সকলেই মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। মানে তুমি যদি তোমার কোনো একটা কিছু খেতে ইচ্ছা করছে, তো তুমি যদি সেটা না খাও তাহলে তুমি তোমার আত্মাকে সন্তুষ্ট করতে পারলা না, বা তোমার আত্মাটা মরে গেল, বা তোমার চাহিদাটা মরে গেল। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মা রক্ষাও অকর্তব্য নয়। মানে আত্মা রক্ষাটাও কি আমরা ফেলে দিতে পারবো না? মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মানবের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। মানে তুমি যদি নিজের মনকে সজাগ রাখতে না পারো তাহলে এটা যথার্থ স্ফূর্তি লাভ করবে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। মানে যারা আনন্দ ফুর্তি করতে চায় না তারা নির্জীব টাইপের মানুষ। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মনপ্রাণ সজীব সতেজ সরাগ হয়ে ওঠে। একমাত্র আনন্দের কারণে মানুষের মন এরকম হয়ে ওঠে। সুতরাং সাহিত্যের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতি জীবনের শক্তি হ্রাস করা, মানে জাতির জীবনের শক্তি কমে যাওয়া। এতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। মানে এই বিষয়টা আমরা কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্যই আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য যেন নির্জীব তারও আনন্দ নেই, সে কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতির আত্মা রক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। মানে তিনি এখন বলছে যে এই বিষয়গুলো নিয়েই আমি এত বাক্যগুলো ব্যয় করেছি, কারণ এটা এক সময় যে আমাদের শিক্ষাটাকে ঠিক করতে হবে এই নিঃসন্দেহে তিনি এটা বুঝছেন। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। মানে তিনি বলছেন এই যে সাহিত্য মানে কি আনন্দ দেওয়া, উপভোগ করা বা সবল করা, মানুষের আত্মাকে জাগ্রত করা, যেমন তিনি সেটাই করলেন। কিন্তু তিনি বলছেন মনে হয় আমি আপনাদেরকে আনন্দ দিতে পারিনি, কেননা যখন আমাদের দুরবস্থার কথা স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। মানে মনের যে বিষয়গুলো সেগুলো প্রকাশ করতে মাঝে মধ্যে এরকম কঠোরভাবে বলতে হয়। শব্দার্থ ও শব্দটিকার মধ্যে যেসবগুলো পরীক্ষা আসতে পারে, যেমন ডেমোক্রেসি খুবই বেশি গুরুত্বপূর্ণ। এরপর এখানে স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত, এটাও গুরুত্বপূর্ণ। ভাড়ে বাবানি এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো যে গতাসু মানে মৃত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট চরিত্র, কুন্তিপুত্র, দানের জন্য প্রবাদ তুল্য মানুষ, তা এটাও খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতাবি এটাও একটু দেখে নিবে। পাঠ পরিচিতি দেখি। বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। এটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পাঠিত হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাইব্রেরির বার্ষিক সভায় এটি পাঠিত হয়। আমরা এতটুকু তো বললাম। আমাদের পাঠ চর্চার অভ্যাস যেন শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনাটনের কারণে অর্থকারী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। মানে যেগুলো থেকে টাকা আসে না আমরা সেগুলো সবগুলোকে অনর্থক বলে মনে করি। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। মানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সীমাবদ্ধ শিক্ষা পাই সেটা পর্যাপ্ত নয়,
কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানে যে নিজে নিজে পড়ে শিক্ষিত হতে পারে সেই হলো স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। মানে তোমার যদি মনের প্রসার দরকার, তার জন্য কি বই পড়ার অভ্যাসটা বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন আছে, তার লাইব্রেরি ছাড়া এটা বাড়ানো সম্ভব নয়। বাধ্য না হলে লোক বই পড়ে না, মানে আমরা যদি বাধ্য না হয়ে এই বইগুলো আমরা পড়তাম না। লাইব্রেরিতে লোক নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে, মানে যে যার ইচ্ছা মতো বই পড়তে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। বই পড়া প্রবন্ধের প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো নেই, বিকল্প নেই। খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয়, ইনশাল্লাহ সেখান থেকে তোমরা 100% কমন পাবে। তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারো। খুবই অল্প দামে বইগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ সেখান থেকে 100% তোমরা কমন পাবে।